আমি তাহলে স্ক্রিনটা শেয়ার করছি। আমি স্ক্রিনটা শেয়ার করছি। ওকে স্যার, ওকে স্যার। সবাই মোটামুটি দেখতে পাচ্ছ আশা করছি। হ্যাঁ স্যার। আজকে এই পিডিএফটাই শেয়ার করলাম, কারণ আমার মনে হয় ডিজাইনটা বুঝতে গেলে এই পিডিএফটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আগের দিন অনেকে ক্লাস করেছো, তাদের একটু রিপিট বলে মনে হতে পারে। তাও একটু বন্ধুদের জন্য একটু এটা কনসিডার করতেই হবে। আমি আরেকবার করে নিচ্ছি। পরের দিন থেকে রিপিট ক্লাসটা একটু অ্যাভয়েড করো। মানে অ্যাভয়েড করো মানে রিপিট যেন আমাকে করতে না হয়। দেখো, প্রথম পেজে আছে যেটা কটার অ্যান্ড কটার জয়েন্ট। এখানটা একটা 3D ফিগার আছে, যার থেকে তোমরা বুঝতে পারবে কটার জিনিসটা কি। জয়েন্ট মানেই সে মোশন ট্রান্সফার করবে, কিন্তু কটার জয়েন্টের একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা রিজিড আর কি। মানে কোনো ফ্লেক্সিবল বা কোনো সার্টেন অ্যাঙ্গেলে মোশন ট্রান্সফার করতে পারে না। তার জন্য আমাদের নাকল জয়েন্ট পরবর্তী সময় আসবে। যাই হোক, দেখো একটা কটার জয়েন্ট কথা আছে আর একটা কটার আছে। আগের দিন আমি বলছিলাম কটার মানে কিন্তু ডান দিকের যে প্লেটটা সেটাকে বলা হচ্ছে। আর কটার জয়েন্ট হচ্ছে দুটো শ্যাফটকে যখন কটার দিয়ে অ্যাটাচ করব তখন পুরো সিস্টেমটার নাম হচ্ছে কটার জয়েন্ট। রাইট? 2 নম্বর পেজে হ্যাঁ চলে স্যার। এসো, যেখানে জয়েন্টার দুটো ভিউ দেখা যাচ্ছে। হাফ সেকশনাল, ফ্রন্ট ভিউ। তোমাদের ডিজাইন করতে গেলে এক হচ্ছে তোমাদের থিওরি, আরেকটা হচ্ছে ল্যাব। দুটো খুব কাছাকাছি, পার্থক্যটা আমি বলে দিই। ডিজাইন মানে হচ্ছে সেফ ভ্যালুর মধ্যে আছে কিনা জিনিসটা বা মেকানিজমটা বা সাবস্টেন্সটা আমার মোশন ট্রান্সফার করতে গিয়ে ফেল করে যাবে না তো। এখানে ফেল করার অর্থ হচ্ছে ভেঙে যাওয়া। তো সেই জিনিসটা করতে গিয়ে আমাদের কিছু ক্যালকুলেশন করতে হবে। সেই ক্যালকুলেশনের শুরুটায় তোমাদের এই ছবিটা দিতে হবে। ছবিতে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের ডাইমেনশন দেওয়া আছে, ভ্যালু নেই কিন্তু। যেমন D1, D2 এক্সেট্রা। হুম তো তোমাদের ডিজাইন বা ক্যালকুলেশন, আমি থিওরির কথা বলছি, ক্যালকুলেশন করার আগে এরকম একটা ছবি রাখতে হবে। কারণ কি? কারণ তোমরা যে ইকুয়েশনগুলো ফর্ম করবে তাতে D1 এগুলো লেখা থাকবে। সেগুলো কি? তার পুরো অ্যানালাইসিস বা ব্যাখ্যাটা করবে তোমার ছবি। হুম এবার তুমি যখন টোটাল ক্যালকুলেশন করবে, D1, D2 বা যা প্যারামিটার্স ডাইমেনশনস আছে সমস্ত কিছুর ভ্যালু তুমি ক্যালকুলেশনের পরে যখন পেয়ে যাবে, তোমার হাতে কি আছে না, ধরে নাও D1 সমান 20 আছে, D সমান 16 আছে। তো এই যে 16, 20 এই ভ্যালু দিয়ে তোমাকে লাস্টে একটা ড্রয়িং করতে হবে। যেমন তোমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করেছো, সেটা অবশ্য সেমিস্টারে না করলেও চলবে। সেমিস্টার পরীক্ষা বা থিওরি ক্লাসে ল্যাবের জন্য অবশ্যই করতে হবে, এবং সেটা ল্যাব টিচার যিনি আছেন তাকে দিয়ে দেখিয়েও নিতে হবে। এটা হচ্ছে ল্যাব। ল্যাবের কাজটা হচ্ছে যেরম ভাবে তোমরা খাতায় লিখে জমা দাও, ল্যাব রিপোর্টে জমা দাও, শুরুর ছবিটাও আঁকতে হবে, ক্যালকুলেশন দিতে হবে, লাস্টের ছবিটাও একটা ড্রয়িং শিটের মধ্যে আঁকতে হবে। পুরো একটা ড্রয়িং শিটে 4টে ছবি থাকবে বা অ্যাটলিস্ট 3টে থাকবে। আমি কি বোঝাতে পারলাম? হ্যালো? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, একটু বলবে, কারণ সাউন্ডটা মাঝে মধ্যে দেখেছি চলে যায়, তাই আমি বুঝতে পারবো। আমি যেহেতু স্ক্রিনের মধ্যে আছি, চলো এবার ডিজাইনে ঢোকা যাক। দেখো, ডিজাইন কি করছি আমরা প্রথমত? যেই সাবস্টেন্স, যেমন আজকে আমাদের যে সাবজেক্টটা আছে সেটার নাম হচ্ছে কটার জয়েন্ট। তা আমরা খেয়াল করব তার মেকানিক্সটা কি বা সে কি পারপাস সার্ভ করছে। যেই কোনো পারপাস সার্ভ করতে সে নামছে, তখন আমরা দেখে নেব যে তার মধ্যে দিয়ে কি কি লোড পড়ছে বা স্ট্রেস ইনডিউস হচ্ছে। তার মধ্যে দিয়ে কি টেনসাইল স্ট্রেস আমি অ্যাপ্লাই করছি, টেনশন ফেলিওরের কোনো ব্যাপার আছে, কম্প্রেসিভ, ক্রাসিং, সব কিছু দিয়ে আমরা দেখে নেব। বেন্ডিং, হুম সেগুলো কি করে বুঝবো? তোমরা যেহেতু ফিল্ডে কাজ করনি, তাই তোমরা এরম ভাবে প্র্যাকটিস করে তোমাদের জেনে নিতে হবে যে কটার মানেই এই প্রসিডিওরে আমাকে ডিজাইন করতে হবে, নাকল মানে এই প্রসিডিওরে আমাদের ডিজাইন করতে হবে। সেটা ক্লাস করে তোমরা কিছু প্র্যাকটিস করে সেগুলোকে নিজেদের আয়ত্তের মধ্যে নিয়ে আসতে হবে।
যেমন দেখো প্রথম কথাটা বলছে টেনশন ফেলিওর অফ দ্য রড, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, দেখা আচ্ছা, যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখানে একটাই সূত্র কাজে লাগে, কিন্তু পরবর্তী সময় দেখবে কতগুলো সূত্র, কিছুই না, এরিয়াগুলো এক একটা মানে জায়গার এক এক রকম হওয়ার জন্য সূত্রগুলো মনে হচ্ছে কোনোটা বিশাল বড় হয়ে গেছে, কিন্তু সূত্র একটা। কি সূত্র স্যার? সূত্রটা হচ্ছে, দেখো আমি একটা রেক্ট্যাঙ্গেল বক্স করে দিয়েছি, পি ইজ ইকুয়াল টু এফটি ইন্টু পাই বাই ফোর ডি স্কোয়ার। কি হলো ব্যাপারটা স্যার? স্যার এখানে স্যার দেখা যাচ্ছে না। বাকিরা দেখতে পাচ্ছ? না স্যার দেখা যাচ্ছে না স্যার দেখা যাচ্ছে না। এবার এসছে স্যার, এবার এসছে। আবার এসছে? নেটওয়ার্ক ফল করছে বোধহয়। রেকর্ডিংটা হচ্ছে তো? হ্যাঁ মনে হয় হ্যাঁ স্যার। স্যার, হচ্ছে হচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। ওকে ওকে, আমি যতটা পারি দেখছি তাড়াতাড়ি করে দিচ্ছি। তাহলে সূত্রটা হচ্ছে লোড ইজ ইকুয়াল টু স্ট্রেস ইনটু ক্রস সেকশনাল এরিয়া। এটা সব মানে ডিজাইন যতটা আমি করব প্রত্যেকটার জন্যই একই সূত্র। আরেকবার বলছি, এক্সটার্নাল লোড ইজ ইকুয়াল টু স্ট্রেস ইনটু ক্রস সেকশনাল এরিয়া, রাইট? স্ট্রেস কি? যেই থিওরি অনুযায়ী তুমি ওর উপর লোডটা দিচ্ছ, যদি তুমি সাইমালটেনিয়াসলি দুটো পয়েন্ট দিয়ে টানো, আমরা জানি সেটা টেনসাইল নেচার, তাহলে সেখানে কি হবে? টেনশন ফেলিওর। দেখো প্রথম পয়েন্টটা দেওয়া হচ্ছে টেনশন ফেলিওর অফ দ্য রডস, কেন হচ্ছে আমি পরে বলছি। তাহলে এক্সটার্নাল লোডটা তোমার ডিজাইনের ক্ষেত্রে গিভেন থাকবে। তারপরে আছে স্ট্রেস, যেটাও কিনা গিভেন থাকবে বা ডেটা বুক থেকে আমাদের কালেক্ট করতে হবে, সেগুলো যখন আমরা সলভ করব তখন আমরা দেখতে পাবো। এই এফটি লেখা আছে, এর জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে সিগমা টি লেখা থাকে, তো তোমরা যে কোনো একটা ইউজ করলেই হবে, কোনো সমস্যা নেই। স্যার হঠাৎ করে পাই বাই ফোর ডি স্কোয়ার কেন আনলেন? তোমরা যদি আগের ছবিটায় চলে যাও, আমি একটু আগের পেজ, স্যার ছবি আবার বন্ধ হয়ে গেছে। হ্যাঁ এবার এলো স্যার। আমি একটু টানলাম তো ওই জন্য। এই দেখো তোমরা দেখতে পাবে একটা, আমি একটু জুম করছি, দেখো একটা পি অ্যাপ্লাই হচ্ছে বাদিক থেকে, যদি দেখতে পাও, ছবিটা দেখতে পাচ্ছ কি? হ্যাঁ স্যার, হ্যাঁ। দেখো ডি ডি ডায়ামিটার, এটাকে শ্যাফট বলা হচ্ছে। হুম, তারপরে ডায়ামিটারটা একটু বাড়লো, থ্রি ডি ভিউটা যদি মাথায় রেখে এই চিন্তা করো, সেটা হচ্ছে সকেট। দেখো উপরে লেখা আছে, একটু রেসপন্স করো। স্যার পিডিএফ মানে চলে যাচ্ছে স্ক্রিন শেয়ার। এটা তো নেটওয়ার্ক ছাড়া আর কিছু প্রবলেম বলতে পারছি না, আসলে তারপর বলো। এখন আছে কি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আবার এসছে। স্যার দুদিক থেকে পি বেরোচ্ছে, মানে টেনসাইল ফোর্স কি? অবভিয়াসলি টেনসাইল ফোর্স অ্যাপ্লাইড করা হচ্ছে। হ্যাঁ অ্যাপ্লাই করা হচ্ছে, তাহলে টেনসাইল থেকে টেনশন ফেলিওর। এবার অ্যাপ্লাই যখন করছি, রডটাকে যখন টানছি, তার ক্রস সেকশনাল এরিয়া কি হবে? সেই সার্কুলার ক্রস সেকশনাল এরিয়ার ওপর আমি পিটাকে অ্যাপ্লাই করছি। তাহলে সে যদি হ্যাঁ। লোডের ওপর ডিপেন্ড করে ভাঙে, ক্রস সেকশন আমার কাছে ইফেক্টিভ ক্রস সেকশন কোনটা? ডি এর ওপর যে ক্রস সেকশনটা আছে, তোমাদের বাংলায় যদি বলি ক্ষেত্রফলটা হচ্ছে ডি এর ওপর, তাহলে একটা সার্কেলের ক্রস সেকশনাল এরিয়া কি হতে পারে? পাই বাই ফোর ডি ফোর স্কোয়ার। ডি স্কোয়ার। ভেরি গুড। তাই তো, এই অবধি সবার ক্লিয়ার হলো তো? ছোট্ট একটা পয়েন্ট, এর মধ্যে বিশেষ হ্যাঁ, কিছু নেই। সেই জন্য আমি পাই বাই ফোর ডি স্কোয়ার করলাম, রাইট? এখানে হ্যাঁ, তোমার স্যার। পি গিভেন, স্ট্রেস গিভেন, ডায়ামিটার পেয়ে যাব। এবার হিসেব অনুযায়ী তোমার ডায়ামিটার ধরো আসলো 16.01 মিলিমিটার। তোমরা কিন্তু ধরবে নেক্সট ইভেন নাম্বারটা, অর্থাৎ 18 মিলিমিটার। 17 ধরলে অঙ্ক ভুল হবে এরকম কোনো ব্যাপার না, কিন্তু 16 পয়েন্ট সামথিং মানে পরের ইভেন নাম্বারটা 18 নাম্বার। 18 মানে বাংলায় বললে জোড় সংখ্যাটা। কেন ধরছি? আমরা কোনো সার্কুলার ক্রস সেকশন ডাই কাস্টিং করলে তার বাঁ দিকেও যেন ইভেন থাকে, ডান দিকেও ইভেন থাকে, তাহলে সুবিধা হবে। এটা যদি না থাকে তাহলে যে খুব অসুবিধে তা না, কিন্তু আমরা সাধারণত ইভেন নিই, এবং মার্কেটেও যে এগুলো অ্যাভেলেবল সেগুলো ইভেন নাম্বারেই অ্যাভেলেবল। ক্লিয়ার? তাহলে আমরা ডায়ামিটার অ্যাপ্রক্সিমেটলি আমরা ধরে নিলাম ডি সমান 18 mm সে, আর ব্র্যাকেটে কি লিখবে? রাউন্ড আপ, রাউন্ড আপ ভ্যালু, মানে তুমি পূর্ণ মান ধরে নিয়েছো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমি যদি ডিজাইনের হিসেবটা যাই, একটু তুলছি, আবার চলে যেতে পারে। এবার তোমরা বলো এসছে কি? হ্যাঁ স্যার এসছে। আচ্ছা, এবার 2 নম্বর পয়েন্টে না গিয়ে 3 নম্বর পয়েন্টে যাবে, তারপর 2 নম্বর পয়েন্টে আমরা আসছি। 3 নম্বর পয়েন্টে থিকনেস লেখা, অফ কটার। ভেরি গুড, থিকনেস অফ কটার। সেখানে এটা একটা এম্পিরিক্যাল ফর্মুলা আছে, অর্থাৎ থিকনেস বলতে তোমরা প্রথমে আমি যেই কটার প্লেটটার কথা বলেছি তার সাইডে যে থিকনেসটা আছে সেটার কথা বলা হচ্ছে, রাইট? সেই থিকনেসটা টি সমান তোমরা লিখবে 0.3D। এখানে রেঞ্জ দেওয়া আছে, এত রেঞ্জ মাথায় রাখলে চলবে না, একবারে ধরবে 0.3D এম্পিরিক্যালি। ওকে,
অর্থাৎ এটা এম্পিরিক্যালি ধরা হয় ডিজাইনের সূত্র অনুযায়ী। তাহলে যদি ওটা 18 হয়, এটা 0.3 ইন্টু 18, এখান থেকে তুমি টি পেয়ে গেলে, থিকনেস অফ দ্য কটার প্লেট। এবার তোমরা 2 নম্বরে চলে এসো। 2 নম্বরে কি বলছে? টেনশন ফেলিওর অফ দ্য স্পাইগাট ইন অ্যাক্রস দ্য স্লট। বলছে যে স্পাইগট আছে, 3D ভিউটা বা প্রথম ছবিটায় যদি আবার একটু চলে যায়, তাহলে দেখো স্পাইগট কোনটা এখানে পরিষ্কারভাবে লেখা আছে। ডান দিকে চলে আসলে প্লেটটা যখন ঢোকাচ্ছ, ডান দিকের যে ডায়ামিটারটা সেটা হচ্ছে স্পাইগট। দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ স্যার, মানে যেটা ইনার স্যাপটা ভিতরে ভিতরের। ঢুকে ভেরি গুড। যাচ্ছে। কে বলছো একটু বলো তো? রাকেশ দা। আচ্ছা, এর ভেতরে যে তুমি প্লেটটা ঢুকিয়ে দিয়েছো, স্যার। এবার তুমি যদি হ্যাঁ, স্যার আমার ফোনে স্যার ছবিটা স্যার বন্ধ হয়ে গেছে একদম। একটু আমি এদিক ওদিক করলে একটু পরে আসবে। দেখো আমি ওই উপর থেকে নিচে নামালাম, তো এবার এসছে। স্যার আপনি আগে তো একটা পিডিএফ পাঠিয়েছিলেন এই এর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা যদি খুলতে এটা পারো। নয়, এখানে স্যার আমি এটাই। এইটাই ছিল। এই পিডিএফটা আমি সেম পাঠিয়েছি। সেম আগের দিন সন্ধ্যেবেলা যেই ক্লাস হলো। সব স্ক্রিনটা শেয়ার করলে এই জিনিসটা হচ্ছে নেটে। আমি পিডিএফটা কিন্তু পাঠিয়েছি, যদি ওটা খুলেও রাখতে পারো খুব সুবিধা হয়। আমি ক্লাসের মধ্যে পাঠিয়েছি, মানে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়েছিলাম। হ্যালো, হ্যাঁ শুনতে স্যার, পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ শোনা আমি যাচ্ছে। আমি একটু এগোই। প্রীতম, কি দেখতে পাচ্ছ স্ক্রিনটা? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে, মাঝে মাঝে চলে যাচ্ছে, একটু এখন ফ্লাকচুয়েট আবার করবে, আছে। এই সপ্তাহটার মধ্যে করতে পারে। ঠিক আছে, করে নাও। যদি কারো একান্ত গন্ডগোল হয় তখন আমি পরে দেখিয়ে দিচ্ছি। ও, তাহলে থিকনেস পেলাম। এবার 2 নম্বরে যদি বসিয়ে দিই, 2 নম্বরের আমি দুটো ছবি আমার দরকার নেই। ডান দিকের যে সার্কুলার ক্রস সেকশনাল ছবিটা আছে, সেই ছবিটা খুব ইম্পর্টেন্ট। ডিজাইনের প্রত্যেকটা পয়েন্টে এরকম ছোট ছোট করে ছবি আঁকতেই হবে তোমাদের। সেখানে দেখো যে সাইড ভিউতে তুমি পাচ্ছ পুরো সার্কেলটা হচ্ছে স্পাইগাটের, তার ভেতর দিকে তুমি থিকনেসের দিকটা দিয়ে তুমি প্লেটটাকে ঢোকাচ্ছ। তাহলে যদি প্লেটটাকে না ঢোকাতে টোটাল স্পাইগারটার সার্কুলার ক্রস সেকশন কত হতো? π/4 d1 স্কোয়ার। ঠিক তো? π/4 d1 স্কোয়ার, যেখানে d1 হচ্ছে ডায়ামিটার অফ দ্য স্পাইগার। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, কিন্তু তুমি খেয়াল করে দেখো ভেতরে একটা ফাঁকা জিনিস আছে, অর্থাৎ স্পাইগাটের নিজস্ব কোনো এরিয়া না, ওটা প্লেটের এরিয়া। যদিও একটু ওপরে আর নিচে কার্ভ আছে, কিন্তু আমরা যদি ধরে নিই এটা একটা রেক্ট্যাঙ্গেল, তাহলে এই ভেতরে স্পাইগাটের অংশটার ক্রস সেকশনাল এরিয়া কত হবে? d1 ইন্টু টি। ঠিক কি না? ওটাও তো একটা রেক্ট্যাঙ্গেল। হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে টোটালটা π/4 d1 স্কোয়ার বাদ যাবে কি? মাইনাস, অর্থাৎ D1 ইন্টু টিটা বাদ যাবে। d1 ইন্টু টিটা বাদ যাবে। রাইট? এখানে তুমি টি এর ভ্যালু জানো, স্ট্রেসের ভ্যালু জানো। পি ইজ ইকুয়াল টু এফটি ইন্টু π/4 d1 স্কোয়ার মাইনাস d1 ইন্টু টি। এখান থেকে তোমার d1 এর ভ্যালুটা বেরিয়ে যাবে। ক্লিয়ার? এই পয়েন্টটা কি ক্লিয়ার হলো? স্যার আরেকবার একটুখানি বলুন। ওকে ওকে, এরম ভাবে একটু বলো না বুঝতে পারলে। ডান দিকের যে ছবিটা, যেটা সার্কেল আর কি, সার্কুলার ক্রস সেকশনাল দেখা যাচ্ছে, সেটার দিকে একটু টার্গেট করো। সেটা ডায়ামিটার হচ্ছে d1। আর দেখো তার ভেতরে প্লেটটাকে আমি ঢুকিয়ে দিয়েছি। যদি প্লেটের ব্যাপার না থাকতো, পুরো স্পাইগাটের ক্রস সেকশনাল এরিয়া হতো π/4 d1 স্কোয়ার। কিন্তু ভেতরে কটার প্লেটটার এরিয়া তো বাদ যাবে, ওটা তো ওর নিজস্ব না, তাই না? হ্যাঁ স্যার, ওটা তো তাহলে কি হবে? স্পাইগাটের কটার প্লেটটার এরিয়া কি হবে? d1 ইন্টু ওটা টি মাইনাস দেওয়া হবে ওর থেকে। মাইনাস দেওয়া হবে। তাহলে পি ইজ ইকুয়াল টু এফটি ইন্টু π/4 d1 স্কোয়ার মাইনাস d1 ইন্টু টি। এখানে পি গিভেন, এফটি তুমি পেয়ে যাবে, টি তুমি বের করে নিয়েছো, তাহলে d1 তুমি পাবে না হ্যাঁ স্যার। সন্দীপন? হ্যাঁ স্যার, পাবো স্যার, পাবো। হ্যাঁ, তুমি এখান থেকে পেলে, কিন্তু তুমি ঠিক পেলে না বেঠিক পেলে এবার চেকিং করতে হবে। তার মানে তুমি করলে কি? টেনশন ফেলিওর অফ দ্য স্পাইগাট এন্ড অ্যাক্রস দ্য স্লট। টপিকটা হচ্ছে এটা। এবার তুমি 4 নম্বর পয়েন্টে যদি চলে আসো, ক্রাশিং ফেলিওর অফ দ্য কটার অর স্পাইগাট। মানে কি বলছে? যেখান থেকে কটারটা তুমি ঢুকিয়েছো, স্পাইগারটা সেখানে লেগে আছে, সেখান থেকে ক্রাশিং মানে মোচড়ানো। এটার একটা ভালো এক্সাম্পল যদি দিই, আমরা কেনা জল কিনে জলটা খাওয়ার পর সেটাকে দুমড়ে দিই না, ক্রাশ করে দিই না? এবার খেয়াল করে দেখো,
ক্রাশটা আমরা করি কিন্তু বোতলের যে ছিপি বা টপ এন্ড এবং একদম বোটাম এন্ড ধরে কিন্তু আমরা ক্রাশ করতে পারি না। আমরা স্বাভাবিকভাবে মিডল পোর্শন ধরে ক্রাশ মাঝখান করি। থেকে করি স্যার, মাঝখান থেকে। একদম। এখানে যেখান থেকে স্পাইগারটা টাচ করে আছে কটারকে, সেটা দেখো ডার্ক কালো একটা করে দেওয়া হয়েছে। আমি যদি এখানটায় চলে আসি, দেখা যাচ্ছে একটা কালো অংশ জুড়ে আছে স্পাইগার প্লেটটা, এই সরি কটার হ্যাঁ, প্লেটটা জুড়ে। স্যার আপনার কথা কেটে কেটে যাচ্ছে। একটু হবে এই সপ্তাহটা তো জানোই একটু। এবার ঠিক আছে? হ্যালো? হ্যাঁ স্যার, এবার ঠিক আছে। আচ্ছা হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে এবার। আচ্ছা একটু অসুবিধা হলে বলবে। তাহলে ক্রাশিং এর যে জায়গাটা সেটা হচ্ছে স্পাইগটের ডায়ামিটারটা হবে সন্দীপন, হ্যাঁ স্যার। ওর সঙ্গে তো টাচ করে আছে। আর প্লেটের থিকনেস হচ্ছে টি। ছবিটা ভালো করে দেখো। এখান থেকে আমি কি পাচ্ছি, এরিয়া কি হবে, এই কালো অংশটা একটা রেক্ট্যাঙ্গেল, তাহলে d1 ইন্টু টি হচ্ছে কি ক্রাশিং। তাহলে স্ট্রেস কার ইউজ করব, ক্রাশিং স্ট্রেস। তাহলে লোড ইজ ইকুয়াল টু স্ট্রেস ইন্টু এরিয়া, অর্থাৎ পি সমান ক্রাশিং স্ট্রেস ইন্টু d1 ইন্টু টি, রাইট? মানে ক্রাশিং স্যার। স্ট্রেসটা স্যার এখানে এফসি। এফসি, সিগমা আচ্ছা। সিও ইউজ করতে পারো। Okay, এগুলো okay. গিভেন থাকবে সাধারণত তোমাদের সিলেবাস অনুযায়ী, প্রবলেমে গিভেন থাকবে। ডেটা বুকে তোমরা ইউজটা শিখবে অবশ্যই, কিন্তু প্রত্যেকটা প্রবলেমে তোমাদের গিভেনই থাকবে। ক্লিয়ার? ওকে স্যার। হ্যাঁ, এখান থেকেও d1 পাবে। খেয়াল করে দেখো, তোমরা এর আগেও কিন্তু d1 বের করলে, এখানেও তোমরা d1 বের করবে, রাইট? ওকে স্যার। যেই d1টা বেশি হবে সেটাই অ্যাকসেপ্টেবল ভ্যালু অফ দ্য d1। অর্থাৎ যদি আচ্ছা, যে টেনশন D1 ডায়ামিটারটা বেশি হবে সেই ডায়ামিটারটাকেই আমাদের নিতে হবে। নিতে হবে, কেন নিতে হবে সেটাও আমি বলে দিচ্ছি। টেনশন ফেলিওর অফ দ্য স্পাইগাট এন্ড অ্যাক্রস দ্য স্লটে ধরে নেওয়া যাক তুমি d1 সমান 80 পেয়েছো, 80 পেয়েছো, 80 mm, আর ক্রাশিং এ তুমি পেয়েছো 60 mm। তাহলে অ্যাকসেপ্টেবল ভ্যালু অফ দ্য d1 ইজ কত হবে? 80 mm। আমার 80 এক্সাম হ্যাঁ হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? এটা হচ্ছে এক ধরনের চেকিং। এছাড়াও অন্য রকম চেকিং হতে পারে, সেটাও আমি বলে দিচ্ছি, কারণ তোমরা অন্য কোথাও থেকে দেখে দুটোকে কম্পেয়ার যদি না করতে পারো তখন মুশকিল হবে। অ্যাকচুয়ালি অন্যভাবেও চেকিংটা করা যায়, আমি ভালো করে বলে দিচ্ছি। 2 নম্বর পয়েন্ট বই অনুযায়ী 2 নম্বর পয়েন্ট যেটা আছে টেনশন ফেলিওর আর ক্রাশিং ফেলিওর, এখানে কিন্তু দুটো স্ট্রেসই তোমার কাছে আছে, টেনসাইল স্ট্রেসও আছে, ক্রাশিং স্ট্রেসও আছে। আমি 2 নম্বর কিভাবে করবে সেটা একটু লেন্দি, আমি তাও বলে দিচ্ছি। ধরো টেনশন ফেলিওরে তুমি d1টা যেমন বের করেছো, রাইট? এবার ক্রাশিং এ যখন আসবে সেই d1 অর্থাৎ 80 mm ভ্যালুটা তুমি p সমান fc ইন্টু d1 ইন্টু t তে 80টা তুমি ইউজ করছো, পুট করে দিচ্ছ, দিয়ে সিগমা সি বা fc বের করছো। আমি কি বললাম বুঝতে পেরেছো? মানে স্যার টেনশন ফেলিয়ারে যে D1টা 80 বেরিয়েছিল, রাইট? ওটাই স্যার ক্রাশিং ফেলিয়ারে D1 80টা পুট করেছি। না, এটা আমি যেটা বললাম সহজ উপায় সেটা হচ্ছে দুটোরই d1 বের করে নাও। প্রথমবার বললাম, দুটো অপশন আছে, দুভাবে তোমরা করতে পারো। আমার কাজটা হয়ে গেছে, আরেকভাবে হতে পারে সেটাও আমি বলছি, গুলিয়ে ফেলবে না। আরেকবার বলছি, দুটোর ক্ষেত্রে ডাইরেক্টলি d1 যখন বের করবে স্ট্রেস দিয়ে, যেটা বড় d1 হবে সেটাই অ্যাকসেপ্টেবল ভ্যালু হবে, এতে আমাদের কাজ হয়ে গেছে। কিন্তু আরেকটাও উপায় আছে যেভাবে তোমরা করতে পারবে, সেটা আমি বলতে চলেছি। যে কোনো একটা মনে রাখলেই হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার, বলুন। এবার স্যার। সেকেন্ড উপায়টা বা সেকেন্ড কেস কি আছে, তুমি p সমান ft ইন্টু পাই বাই 4 d1 স্কোয়ার মাইনাস d1 ইন্টু টি থেকে তুমি একটা d1 পেলে, সে ওটা 80 mm, রাইট? এবার তুমি হ্যাঁ, স্যার। ক্রাশিং এ এসে সেই 80টা তুমি ইউজ করে সিগমা সি বা এফসিটা তুমি বের করছো। এবার তুমি প্রশ্ন করতে পারো, স্যার আমার কাছে তো সিগমা সি বা হ্যাঁ। এফসি গিভেন আছে, ধরো সেটা 40 নিউটন পার mm স্কোয়ার। 40 নিউটন পার mm স্কোয়ার। এবার তুমি সেই 80 ইউজ করে দেখতে পাচ্ছ যে তোমার সিগমা সি জায়গায় 38 নিউটন পার mm স্কোয়ার আসছে। তার মানে তোমাকে যে 40 দেওয়া আছে তার থেকে তোমার ডিজাইনে ক্রাশিং স্ট্রেসের ভ্যালুটা কম এসছে, কিংবা অন্য টার্মে বলতে পারি উইদিন দ্য লিমিট এসছে। যদি সেটা থাকে তাহলে কিন্তু তুমি d1টাকে 80 চুজ করতে পারো। না যদি 40 বা 40 বেশি হয়ে যায় তখন কিন্তু তোমার ডিজাইনটা সেফ ভ্যালু দিচ্ছে না।
তখন কি করবে? তখন ক্রাশিং এ বসিয়ে টেনশন বের করতে হবে। তো আমি এই উপায়টা একটু অ্যাভয়েড করি এই জন্যেই, সেমিস্টার পরীক্ষা ফাইনাল পরীক্ষার সময় আমি অফলাইনের কথাই ধরো বলছি, সেখানে এই জিনিসটা করা ইপস অ্যান্ড বাটস খুব চাপের, তাই অত দরকার নেই। স্ট্রেট ওয়েতে দুটো ডায়ামিটার বের করো, যেটা বড় সেটা ধরে নেব। আমি কি পয়েন্টটা বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তাহলে ডায়ামিটার বড় আর স্ট্রেস দিয়ে চেক করা দুটো কিন্তু একই ব্যাপার, গুলিয়ে ফেলবে না, যে কোনো একটা উপায় অবলম্বন করলেই হবে। কিন্তু স্যার স্ট্রেস হুম, দিয়ে হুম। চেক করলে তো কে- মনে হচ্ছে কে বেশি। বলছো বলো? তমাল বলছে। হ্যাঁ বলো। বলছি স্যার স্ট্রেস দিয়ে চেক করলে তো বেশি মানে এফিসিয়েন্ট হবে আমার ড্রয়িংটা, আমার তো মনে হয়। কেন? দুটো একই জিনিস, কেন মনে হচ্ছে তোমার বেশি হবে বা দুটো আলাদা হবে? বেশি কমের তুমি- কথা বলো না, আলাদা হবে বলছো? না আমি মানে একদম পারফেক্ট বুঝতে পারবো যে আমার এইটা এতটা অ্যালোয়েবল কম্প্রেসিভ কি এতটা অ্যালোয়েবল টেনসাইল ফোর্স নিতে পারবে, একদম বুঝতে পেরে যাবো। তোমার তো ওখানে তো সেই পারফেক্টের দরকার নেই। এই প্রশ্ন যদি করো তাহলে আমি দুটো পয়েন্ট বলি। এক হচ্ছে হ্যালো বিশ্বজিৎ। হ্যাঁ হ্যাঁ বিশ্বজিৎ, হ্যাঁ ম্যাডাম, বলছি হ্যাঁ আমি অ্যাটেন্ডেন্সটা কিভাবে নেব বলতো, আমি ঢুকেছি কিন্তু বুঝতে পারছি না। আচ্ছা, দাঁড়া আমি বলছি। হ্যাঁ। ওই ম্যাডাম দেখুন নিচে সমস্ত ওই স্টুডেন্টের হ্যাঁ, হ্যাঁ নামগুলো এসছে। হুম, ওই এসএসটিএম এরকম করে রাখা হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা ক্লিক করলে পুরো নামটা পাওয়া যাবে। হ্যাঁ ও ওটা হবে। প্রত্যেকটা একটা একটা করে ক্লিক করব? না না না, হ্যাঁ। ওই ওই একটা দেখুন ম্যাম, দুটো মানুষের মানে ছবির মতো একটা আছে, পার্টিসিপেন্টস বলে লেখা। পার্টিসিপেন্ট কিছু কোথায় রে বাবু? আমি তো খুঁজেই পাচ্ছি না পার্টিসিপেন্ট অপশনটাই পাচ্ছি না তো। আর নইলে ম্যাম ওপরে নিচে ম্যাম নিচে দেখুন, যেখানে ম্যাম কল ডিক্লাইন আছে ওর আশেপাশে দেখুন ম্যাম একটা মেসেজ বক্স। হ্যাঁ দাঁড়াও, মেসেজ বক্স। তার আশেপাশে দেখুন ম্যাম একটা অপশন আছে পার্টিসিপেন্ট, ম্যাম দুটো মানুষের মতো ছবি আছে দেখুন। এদিকে তো দেখতে পাচ্ছি না, এদিকে তোদের শুধু শর্ট নামগুলো আমি দেখতে পাচ্ছি, কিন্তু দাঁড়াও না, আচ্ছা আচ্ছা ওখানে নেই। প্রিয়াঙ্কা, আমি দেখেছি তিনটে ডটে গিয়েও আমি পাইনি। প্রিয়াঙ্কা ম্যাডাম বলছি, হ্যাঁ। তাহলে কি ওরা স্ক্রিনশট নিয়ে আজকের দিনটা অন্তত পাঠিয়ে রাখবে? হ্যাঁ, আমি আসলে বুঝতে পারছি না, এটাই প্রবলেম হয়ে যাচ্ছে। আমি ঠিক আছে, অপশনে না পাচ্ছি না। হ্যাঁ, ঠিক কিন্তু আছে, আছে তো আচ্ছা। নিশ্চয়ই। ওরা যেটা বলছে দুটো মানুষের ছবি, আমি সেটাও দেখতেও পাচ্ছি না। সেটা এটা ওই কি জন্যই তোমরা অসুবিধাটা হচ্ছে। আচ্ছা ওপরে না। কিছু দেখাচ্ছে ম্যাম? ওপরে তো বাবা রেকর্ড লেখা আছে, আর ওই হ্যাঁ, রেকর্ডের পাশে রেকর্ডের একটা পাশে কিছু ওই আছে। ম্যাগনক্স ওইটা আর টিক মারা একটা রয়েছে। ও না, রেকর্ডের পাশেও আর একটা অপশন আছে, ওই দেখাচ্ছে 25 বলে লেখা আছে, এখন 25 জন আছে। আমি সেটাও দেখতে পাচ্ছি। এন্টার টাইটেল মোবাইলে ভিউ দেখা দেখুন, যায় না? এন্টার টাইটেল ভিউ। আসলে আমি ল্যাপটপে করছি, হতে পারে হয়তো মোবাইলে দেখাচ্ছে না। মোবাইলে তিনটে ডটে আমি না ক্লিক করে একবার দেখছি, না দেখাচ্ছে না তো। ম্যাম এন্টার টাইটেল ভিউতে দেখুন সবার নাম দেখাবে। এন্টার টাইটেল সেটা কোথা থেকে পাবো? ম্যাম ওই যে ম্যাম More option তিনটে আছে, ডট, দেখুন ma'am। তিনটে ডট হ্যাঁ, তিনটে ডট খুলেছি। ওখান থেকে খুলে দেখুন ম্যাম তলায় মোর অপশনস আছে। মোর অপশন, হ্যাঁ ওটাই তো বলছি, এন্টার টাইটেল ভিউ কোথায়? মোর অপশনে গেলাম। হ্যাঁ, এন্টার টাইটেল ভিউ, হ্যাঁ হ্যাঁ পেয়েছি। ওকে ওকে বিশ্বজিৎ, কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, তমালের প্রশ্নটার তাহলে উত্তর দিই। তমাল দেখো, ডিজাইনে তোমার উত্তরটা দেওয়ার আগে আমি বলি, আমরা ইন্ডাস্ট্রিতে ডিজাইন করি, তোমরা এখানে বেসিক জিনিসের কনসেপ্টটা ক্লিয়ার করছো। ইন্ডাস্ট্রিতে যেটা হয় সেটা অপেক্ষাকৃত একটু সোজা কেন? ধরো কটারের জন্য তোমরা এরম ভাবে পেতে ডিজাইন করবে না, সেখানে একটা সফটওয়্যার থাকে যেখানে তুমি ইনপুট ভ্যালু যদি দাও বাকিগুলো বেরিয়ে যাবে। এই কথাটা আমি কেন বললাম? তমালের কোশ্চেনটা যথার্থ, অর্থাৎ স্ট্রেস দিয়ে যদি বলি একদম ডিটো আসবে, মানে একদম পারফেক্ট আসবে, তাই তো তমাল? কিন্তু সেই পারফেক্ট আসার না আসার কোনো ব্যাপার নেই। তুমি যদি ডি ডায়ামিটার দিয়ে ইনপুট দাও, তোমার যা রেজাল্ট বেরোবে স্ট্রেস দিয়ে ইনপুট দিলে সেম রেজাল্ট বেরোবে, এটা ইন্ডাস্ট্রি রেসপেক্টে। এইবার আমি যে জিনিসটা করছি, শোনা যাচ্ছে তো আমার কথা? হ্যাঁ স্যার। আচ্ছা, একদম। আমি যেই কথাটা বলছি, অর্থাৎ আমি চুজ করলাম ডায়ামিটার দিয়ে যদি চুজ করো, তুমি কিন্তু অ্যাকচুয়ালি চুজ করছো স্ট্রেসকেই। অর্থাৎ তুমি যদি 80 বেরোয় টেনসাইলে এবং 60 বেরোয় ক্রাশিং এ, তুমি 80 চুজ করা মানে কিন্তু স্ট্রেসকেই চুজ করা। তুমি স্ট্রেসটাকেই চুজ করলে যে টেনসাইল ফেলিউর দিয়েই আমি চুজ করছি। কেন চুজ করছি? তুমি যদি 80 কে নাও, তার মানে তুমি
তোমার কম স্ট্রেস হবে কোনটা? টেনসাইল। কম স্ট্রেসে যদি ওটাকে ব্রেক করে যায়, ফেল করে যায়, তাহলে কি ও বড় স্ট্রেসে যেতে পারবে? পারবে না। আমি ডায়ামিটার বড় নেওয়ার মানেটা কি? ছোট স্ট্রেস ধরছি, ছোট ভ্যালু স্ট্রেসেই যদি ফেল করে যায়, বড় ভ্যালু কি যাবে ওই অবধি? যেই জিনিসটা 20 ইউনিটে ভেঙে যাচ্ছে সেটা কি 40 ইউনিট অবধি লড়াই করতে পারবে? পারবে না তো। তাহলে আমি ডায়ামিটার দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি স্ট্রেসকেই চুজ করছি। ক্লিয়ার? একদম। তমাল, তমাল, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, মানে আমি দেখতে পাচ্ছি না কে বলছো। স্যাটিসফাই তো? একদম। ঠিক আছে, পরের ব্যাপারটা যাচ্ছি। তাহলে এই অবধি অ্যাট এ গ্লান্স আমি বলে নিই। দেখো, আমি বারবার রিপিট করব, এক্সট্রা ক্লাসও নেব, কিন্তু জিনিসগুলো ক্লিয়ার করো। প্রথমে আমি টেনশন ফেলিওর দিয়ে ডায়ামিটার বের করছি, তারপর চলে আসছি এম্পিরিক্যাল ফর্মুলা, যেখানে টি বের করছি 0.3D দিয়ে। সেখানেও কিন্তু রাফ ভ্যালু যা আসবে সেটাকে অ্যাপ্রক্সিমেট ভ্যালুতে আমি রাউন্ড আপ করে নিয়ে নিচ্ছি। তারপরে চলে যাচ্ছি টেনশন ফেলিওরে, স্পাইগার্ডের, সেখান থেকে একটা D1 পেলাম। তারপর ক্রাশিং ফেলিওরে আসছি, সেখান থেকে আরেকটা D1 পেলাম, যেটা গ্রেটার, সেটাকে চুজ করছি। এই অবধি ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো, এটা 4 নম্বর পেজে আসলাম, অর্থাৎ স্ক্রিন যদি দেখো সেটার আমি হাত দিয়ে একটা লিখে রেখেছিলাম, সেই পেজটা কি দেখা যাচ্ছে? না এখনো আসেনি? না, দেখতে পাচ্ছেন? না স্যার, না স্যার। এইবার এসছে? আসলে একটু উপরে তুলে দিতে হচ্ছে। সবার কাছে মোটামুটি হ্যাঁ ক্লিয়ার স্যার, তো ছবি? এসছে। আচ্ছা, এবার টপিকটা দেখো, শেয়ার ফেলিওর অফ দ্য কোয়ার্টার। শেয়ার ফেলিওর, এখানে আগের দিন আমি বলেছি, আরেকবার একটু আমাকে রিপিট করতেই হবে। শেয়ার ফেলিওর মানে কি? অবভিয়াসলি শেয়ার ফেলিওর কথাটা বলার সঙ্গে সঙ্গে শেয়ারের সঙ্গে ভলিউমেট্রিকের পার্থক্য তোমাকে জানতেই হবে। শেয়ার ফেলিওর এক্সাম্পল দিতে গেলে আমি অবশ্যই, ধরো বাড়িতে আমাদের একটা ভারী বই বা মোটা বই, ধরো ডিকশনারির কথা যদি আমি বলি, ডিকশনারিটা যখন এনে তুমি রাখছো, ধরো 2 হাতে ধরেছো, ওপরের পোর্শনটা ডান হাত দিয়ে, নিচের পোর্শনটা বাঁ হাত দিয়ে তুমি ধরে রেখেছো স্টেবল কন্ডিশনে, বা ওটাকে না নড়িয়ে আমি যদি বলি ওটা একটা রেক্ট্যাঙ্গেল ধরে নাও, থাকলো। এবার যদি তুমি বাঁ হাত এবং ডান হাত দিয়ে একটু পুশ করো, একটু পুরনো ডিকশনারি হলে কি হচ্ছে, ওটার শেপটা চেঞ্জ হয়ে যায় না? যায় তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওটা কিন্তু আর রেক্ট্যাঙ্গেল থাকলো না, রাম্বাস টাইপের কিছু একটা হয়ে গেল, তাই না? না হলেও রেক্ট্যাঙ্গেল থাকলো না। তাহলে আমি এই ক্ষেত্রে বলতে পারি যে ওই ডিকশনারিটার কিন্তু ভলিউম যা ছিল তাই আছে, শেপটা চেঞ্জ হলো, বলতে পারি কি না? হ্যাঁ স্যার। তাহলে ভলিউম কনস্ট্যান্ট থাকছে, শেপ যদি চেঞ্জ হয়, তার মধ্যে যে ধরনের স্ট্রেস ইনডিউস হচ্ছে সেটাকে আমরা বলছি শিয়ার স্ট্রেস, রাইট? এবার যদি ভলিউমেট্রিকে আসি, এটা মনে রাখা খুব দরকার। ধরো একটা ওই আইস কিউব, অর্থাৎ ফ্রিজ থেকে যে আমরা বরফের টুকরো পাই, সেটাকে দুটো হাতের মাঝখানে রেখে জেন্টলি, আস্তে আস্তে, ধীরে ধীরে যদি প্রেস করো, তাহলে দেখবে ওর থেকে জল পড়ে ওর ভলিউমটা কমে যাচ্ছে। আগে ছিল বড় কিউব, এখন ছোট কিউবে পরিণত হয়েছে। তার মানে কি, ওর যা শেপ ছিল তাই আছে, মানে যা আকৃতি ছিল তাই আছে, কিন্তু আয়তন চেঞ্জ হয়েছে। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে ভলিউমেট্রিক স্ট্রেস ওর মধ্যে ইনডিউস হয়েছে। তাহলে শিয়ার আর ভলিউমেট্রিকের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে একটার শেপ চেঞ্জ হয়, ভলিউম চেঞ্জ হয় না, আর একটার ভলিউম চেঞ্জ হয়, শেপ চেঞ্জ হয় না। একটা আরেকটা ঠিক উল্টো। ক্লিয়ার? স্যার, স্যার, ভলিউমেট্রিক স্ট্রেনের একটা সেরা উদাহরণ হচ্ছে এই যে গোলাওয়ালা বরফের সেই চুনোগুলোকে নিয়ে হাতের মধ্যে ঘষে ঘষে শেপ দিয়ে দেয়। রাইট, রাইট, সেটাও হতে পারে। না, আমি শেপটাকে চেঞ্জ করে রাখতে গেলে ওটা তো অন্যরকম শেপ থেকে এই শেপে নিয়ে আসছে না, আমার শেপটাকে কনস্ট্যান্ট রাখতে হবে, তবে ভলিউমেট্রিক চেঞ্জ হবে। বোঝা গেল? ঠিক আছে, ছবিটা এসছে তো? এইবার দেখো, আমার এখন ভলিউমেট্রিক নিয়ে লাভ নেই, আমার শেয়ার নিয়েই লাভ আছে। এবার শেয়ার যখন আমি বলছি, তখন ধরো ডিকশনারিটা তোমার বাঁ হাত দিয়েও তুমি পুশ করছো, ডান হাত দিয়েও পুশ করছো, তোমার কিন্তু দুটো লেয়ারেরই জায়গা বা অবস্থান পরিবর্তন হয়েছে। জায়গা বা অবস্থান যদি পরিবর্তন হয়, তার মানে মেইনলি কিন্তু অ্যাক্সিসের রেসপেক্টে, অর্থাৎ অবশ্যই ডিকশনারির একটা সিজি দিয়ে একটা সেন্ট্রাল লাইন তো যাবে, সেটাই যদি অ্যাক্সিস হয়, তাহলে আমার টপ এবং বটম দুটো লেয়ারেই কিন্তু শেপের পরিবর্তন হয়েছে। যদি তাই হয়, আমি বলতেই পারি যে এটার মধ্যে তোমার ডবল শেয়ার ইনডিউস হয়েছে, ওপরে এবং নিচে। বলতে পারি তো? হ্যাঁ স্যার।
এবার নিচেরটা ডিকশনারি যদি তুমি একটা মেজের মধ্যে রেখে দাও, কথা কেটে কেটে আসছে স্যার। সবার কি তাই? কথা শোনা যাচ্ছে সন্দীপন? হ্যাঁ স্যার স্যার এবার ভালো শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, একটু নিজেদেরও হয়তো নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। আচ্ছা যাই হোক, এইবার দেখো, তুমি যদি ডিকশনারির নিচের অংশটা কোনো মেজের মধ্যে বা ফ্লোরের মধ্যে রেখে ওপরের অংশটা ধরে ডান হাত দিয়ে প্রেস করো, তাহলে নিচের অংশটা বা ডিকশনারির নিচের পাতাটা বা মলারটা কিন্তু ফিক্সড হয়ে থাকলো, তার কোনো চেঞ্জেস হবে না, হবে ওপরের বা টপ লেয়ারের। তখন কিন্তু ডিকশনারির মধ্যে ডাবল শেয়ার হলো না, সিঙ্গেল শেয়ার হলো অ্যাক্সিসের রেসপেক্টে। আমি সিঙ্গেল শেয়ার বা ডাবল শেয়ারের পার্থক্যটা কি বোঝাতে পারলাম? স্যার একটু আরেকবার বলুন, সিঙ্গেল শেয়ার ডাবল আচ্ছা আচ্ছা, ডাবল শেয়ারটা যখন হচ্ছে তুমি ওপরে, হ্যালো স্যার, হ্যালো শোনা যাচ্ছে না স্যার। হ্যালো স্যার, দুটোকেই পুশ করছো, বটম লেয়ারও শেয়ার হচ্ছে হ্যালো হ্যালো অ্যাক্সিসের হ্যালো রেসপেক্টে। হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ স্যার, এতক্ষণ ধরে কে স্যার বলছো? এতক্ষণ ধরে কিছুই শোনা গেল স্যার, আরেকবার একটুখানি বলুন, কথা কেটে গেল পুরো। আচ্ছা আচ্ছা, শেয়ারে ধরো আমি ডাবল শেয়ার সিঙ্গেল শেয়ার পার্থক্য জানার চেষ্টা করছি। কখন স্যার ডাবল শেয়ার ধরে নেব? ধরো ডিকশনারি এক্সাম্পলটা আরেকবার দিচ্ছি। ডিকশনারিটা তুমি ওপরের লেয়ারটা ডান হাতে ধরে রেখেছো, নিচের লেয়ারটা বা হাতে ধরে রেখেছো, এবার একটু পুশ করছো, তাহলে ওপর নিচ দুটোরই শেপ চেঞ্জ হচ্ছে, তাহলে অ্যাক্সেসের রেসপেক্টে দুটো লেয়ারে তোমার শেপ চেঞ্জ হচ্ছে, তাহলে আমি ধরতে পারি এটা ডাবল শেয়ার লেয়ার ওয়াইজ। এইবার তুমি যদি বাহারটা সরিয়ে নিচের পোর্শনটাকে তুমি ফ্লোরের মধ্যে রেখে, হ্যালো স্যার, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, শোনা যাচ্ছে? সিঙ্গেল শেয়ারটা স্যার আবার বলুন। হ্যাঁ স্যার, হ্যাঁ ওই যেটা বলছিলেন বাঁ হাত চেপে ওপরের দিকটা দেখলে ওইটা স্যার, তারপরে আর সব কেটে গেল আবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলছি। ডাবলটা ক্লিয়ার হয়েছে তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সিঙ্গেলটা বলছি, দু হাতে এতক্ষণ তুমি ধরেছিলে, এখন বাঁ হাতটা রিলিজ করে সেই নিচের লেয়ারটা তুমি ফ্লোর বা মেঝের সঙ্গে রেখে দিয়েছো বই, আর ওপরের হাতটা তোমার ওপরের লেয়ারের সঙ্গেই আছে। এবার ডান হাত দিয়ে যদি তুমি পুশ করো, নিচের জিনিসটা কিন্তু সরছে না, যেহেতু তোমার স্টেশনারি বা ফিক্সড করে দিয়েছো, ওপরের লেয়ারটা কিন্তু মুভ করলো কি না? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। যদি তাই করে তাহলে কিন্তু তোমার সিঙ্গেল শেয়ার ইনডিউস হলো, অর্থাৎ অ্যাক্সিসের রেসপেক্টে যতগুলো এফেক্টিভ লেয়ার সরে যাবে বা শেপ চেঞ্জ করবে বা করতে পারে, সেই কটাই শেয়ার আমরা কিন্তু ধরবো। এবার তুমি প্রশ্ন করতে পারো, স্যার অনেকগুলো লেয়ার তো সরে যাচ্ছে। আমরা এফেক্টিভ লেয়ার, অতগুলো লেয়ার সরছে তার জন্য তোমার টপ আর বটম সরছে, তাই আমরা নেব দুটোই। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এই 45 মিনিটে ডিজাইন হয় না, যাই হোক। এবার ছবিটায় চলে এসো। কটারের ছবিটা দেওয়া আছে, একটা ভার্টিক্যাল অ্যাক্সেস লাইন দেখতে পাচ্ছ। যখন তুমি ওটাকে রডটাকে দুদিক থেকে টেনসাইল ফোর্স অ্যাপ্লাই করছো, তখন দুদিক থেকে ও তো সরে আসার চেষ্টা করবে। দেখো X1 বলে দুটো লেয়ার দেখানো আছে, তুমি বাদিক থেকে যদি টানো, ওপরের লেয়ারটা বাদিকে যাওয়ার চেষ্টা করবে, যদি ধরে নি নিচের লেয়ারটা ডান দিকে যাওয়ার চেষ্টা করবে, তাহলে কটারের ওপর কত শেয়ার পড়ছে? ডাবল শেয়ার। হ্যাঁ স্যার। সেই হিসেবে দেখো, শেয়ার ফেলিওর অফ দ্য কটারের ক্ষেত্রে বলছে P ইজ ইকুয়াল টু FS ইন্টু 2BT। অ্যাকচুয়ালি বিটা হচ্ছে কটারের অ্যাক্সিস লাইনের উইথ আর থিকনেস। যদিও টেপার দেওয়া আছে, কিন্তু আমরা ধরে নেব এটা একটা রেক্ট্যাঙ্গেলের মতনই। সেই ক্ষেত্রে আমরা B ইন্টু T হচ্ছে ওর এরিয়া, আর ডাবল শেয়ার হচ্ছে বলে 2 এসছে, এখান থেকে আমরা B পেয়ে যাব। মানে স্যার আমাদের এফএসটা দেওয়া থাকবে? হ্যাঁ, স্ট্রেস সবকিছুই দেওয়া থাকবে, স্ট্রেস। ওকে ওকে স্যার, ওকে স্যার। আমরা ডিজাইন করছি মানে আমরা কিন্তু করতে চাইছি, ডাইমেনশন গুলো বের করতে চাইছি। ওকে, মানে বলতে চাইছে যে আমি এতটা শেয়ার স্ট্রেস বা সামথিং আমরা স্ট্রেস দেবো, আমাকে মানে ডায়ামিটার কতটা তার জন্য লাগছে, আমাকে সেটা বার করতে হবে। এক্স্যাক্টলি। তোমরা কটার জানো, কটারের ড্রয়িংও করেছো, ডিজাইনটা কি জিনিস আমরা যদি কোনো পার্টিকুলার পারপাস সার্ভ করাই, কোনো মেকানিজমের পরিপ্রেক্ষিতে ফেলি, তখন তার ডাইমেনশন গুলো কি সেটা বলো। একদম ডিজাইন মানে হচ্ছে এই জিনিসটাই। ওকে স্যার, ওকে ক্লিয়ার?
চলো চট করে পরের পয়েন্টটা বলে দিই, খুব আস্তে আস্তে এগোচ্ছি আমরা, যাই হোক পরেরটা দেখা যাচ্ছে। 6 নম্বর পয়েন্ট তোমাদের পিডিএফটা অনুযায়ী বলছে টেনশন ফেলিওর অফ দ্য সকেট অ্যাক্রস দ্য স্লট। আগে স্পাইগার্ড ছিল, এখানে সকেটটা এসছে। ক্লিয়ার? হ্যাঁ, একই স্যার। জিনিস যেটা যেটা টেনশন ফেলিওর অফ দ্য স্পাইগার্ডের করেছিল, এখানে সকেট বলে ওর দেখো দুটো ডায়ামিটার এসছে। একটা হচ্ছে স্পাইগার্ডের, তার উপরে বিগ D1। এটা আগের ছবিটা দেখলে তোমাদের কাছে ক্লিয়ার হবে। মানে স্যার ইনার আর আউটার? এক্স্যাক্টলি, ওর ইনার ডায়ামিটারটা অ্যাকচুয়ালি স্পাইগার্ডের ডায়ামিটার, আর আউটারের ওর নিজের ডায়ামিটার। এবার অ্যাকচুয়ালি এটা কি সার্কেল হলো? আগেরটা তো সলিড শ্যাফট হয়েছিল, কিন্তু এটার ক্ষেত্রে কি হচ্ছে? হলো টাইপের হয়ে যাচ্ছে। হলো স্যার, মাঝখানেরটা বাদ যাবে। মাঝখানে দুটো পোর্শন বাদ যাবে। হ্যাঁ স্যার। স্ক্রিনটা বোধহয় বন্ধ হয়ে গেল না? দুটো পোর্শন বাদ যাবে। আমার মেন কিন্তু দেখতে হবে সন্দীপন, এখন কি একটু একটু ধরতে পারছো? আমার এরিয়াটা চুজ করতে হবে, তবে আমার ডিজাইনের অর্ধেক কাজ হয়ে গেল। ইয়েস স্যার, ইয়েস স্যার। এর ক্ষেত্রে এরিয়া কি হবে? দেখো পুরো হলো সেকশনটার এরিয়া কি হবে? π/4 d1 স্কোয়ার মাইনাস d1 স্কোয়ার, অর্থাৎ আউটার ডায়ামিটার হচ্ছে বিগ D1 স্কোয়ার মাইনাস ইনার ডায়ামিটার স্মল মাইনাস করতে হবে। মাইনাস হবে। এবার ওপরের দেখো একটা ছোট্ট রেক্ট্যাঙ্গেল যেটা বাদ যাবে, নিচের একটা ছোট্ট রেক্ট্যাঙ্গেল, তাহলে দুটো ওটা সিমেট্রিক। 2 ইনটু ওটা করে হয়ে যাবে, ওটা মানে দেখো এরিয়াটা। ওটার ওয়াই অ্যাক্সিসের দিকে ডাইমেনশন কি আছে দেখো। সেন্টার লাইন থেকে তুমি যদি ওঠো তাহলে সেটা কত আছে? D1 বিগ D1/2। হ্যালো, হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ? আমি স্যার বুঝলাম না স্যার। তুমি আমার কথাটা খুব ভালো করে খেয়াল করো। সেন্টার লাইন আছে, হ্যাঁ স্যার। সেটা থেকে একদম টপ লেয়ার অবধি যদি তুমি যাও, তাহলে তোমার দূরত্ব কত হবে? ওয়াই অ্যাক্সিসে বিগ D1 মাইনাস রেডিয়াসটা হচ্ছে আউটারের, আউটার রেডিয়াস, আউটার রেডিয়াস। বুঝতে পারলে? ওপরের যে কটারের সাদা পোর্শন, সেটা সেন্টার লাইন থেকে আমি দূরত্ব বের করছি, আর তোমার এখন অন্য কিছু ভাবতে হবে না। তাহলে সেন্টার লাইন থেকে ওই কটারের পোর্শনটা টপ লেয়ার অবধি ডিস্টেন্স কত? রেডিয়াসটা বিগ D1/2। ও হ্যাঁ 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 হ্যাঁ। বটম অবধি কি হবে? স্মল D1/2। স্মল D1/2, হ্যাঁ। এবার বিগ D1 থেকে স্মল D1/2 বাদ দিলে ওয়াই অ্যাক্সিসে তোমার ওই কটারের পোর্শনটা পেয়ে গেলাম, শুধু ওয়াই তে কটারের ডাইমেনশনটা পেয়ে গেলাম, বিগ D1/2 মাইনাস স্মল D1/2। হ্যাঁ স্যার। ঠিক আছে? ইনটু টি করলে কি হচ্ছে? ওপরের যে জিনিসটা আমরা বাদ দিচ্ছি তার এরিয়া। এরকম কটা পোর্শন আছে? দুটো, ওপরে আর নিচে মাল্টিপ্লাই হয়ে যাবে। দুটো দিয়ে 2 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে বিগ D1 মাইনাস স্মল D1 ইনটু টি। বোঝা গেল? আর আরেকবার আমি বলে দিচ্ছি, এখান থেকে D1 আমরা পাবো। আজকে এইটুকুই হবে। আমি আরেকবার ছোট্ট করে এরিয়াটা আরেকবার বলে দিচ্ছি। দেখো সেন্টার লাইন থেকে ওপর অব্দি দূরত্ব হচ্ছে বিগ D1/2, সেন্টার লাইন থেকে ওর বটমের দূরত্ব হচ্ছে স্মল D1/2, কিন্তু আমার তো চাই ইন বিটুইন, মানে মাঝখানের যে ওয়াই অ্যাক্সিসের ওপর ওর লম্বা অংশটা আছে সেটা, তাই না? লেন্থ বলো, উইথ বলো, হোয়াট এভার। তো বিগ D1/2 মাইনাস স্মল D1/2 কি? ওর ওয়াই এ ডাইমেনশনটা। হ্যাঁ স্যার। আর উইথ কত? ওর টি। তাহলে এটাও তো একটা রেক্ট্যাঙ্গেল, তাহলে এরিয়া কি হচ্ছে? D1 মাইনাস D1 ইন্টু টি। এটা দুটোর জন্য ইন্টু 2 হচ্ছে বলে নিচে 2 কাটা চলে যাচ্ছে। ওকে, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এখান থেকে D1 বেরিয়ে যাবে। ঠিক আছে? ইয়েস স্যার। আজকে এই অবধি থাক। ঠিক আছে, পরের ক্লাস তোমরা করো, আর এক্সট্রা ক্লাস নিয়ে আমি যাদের একটু সমস্যা আছে সেগুলো ক্লিয়ার করে দেবো। ওকে? ওকে স্যার, ওকে স্যার। রাখছি।